আমার নাম চাঁদনী। আমি আমার স্বামী অয়নের দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ের 5 মাস আগেই। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেটা কেউ জানে না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনও তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল শ্রেয়া। অয়ন আর শ্রেয়া টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর শ্রেয়াকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যে 2টা বছর শ্রেয়া এ বাড়িতে ছিল, সব কিছুই স্বাভাবিক ছিল। অয়ন আর শ্রেয়ার মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন, দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কেউ জানে না। শ্রেয়া চলে গেল তার বাবার বাড়ি শান্তিনগরে। তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল। এসব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি অয়নের দোষ সম্পর্কে এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনি বলেন যে অয়নের সামনে শ্রেয়ার সাথে অয়নের মা ভালো ব্যবহার করলেও অয়নের অগোচরে শ্রেয়ার সাথে সবসময় খারাপ ব্যবহার করত, যা সহ্য করতে না পেরে শ্রেয়া শান্তিনগরে বাবার বাড়িতে চলে গিয়েছিল। আর শ্রেয়ার মা বাবা তাদের বিয়েটা মেনে নেয়নি। তাই তারা এই সুযোগ কাজে লাগিয়ে শ্রেয়াকে বাধ্য করে অয়নকে ডিভোর্স দিতে। অয়নের মাঝে মাঝে ঘুমের ঘরে শ্রেয়া শ্রেয়া বলে নিজে নিজেই বিড়বিড় করে। অয়নের বুকের ডান পাশটাতে এখনও শ্রেয়া নামের ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর শ্রেয়ার জন্মদিনে শ্রেয়াকে সারপ্রাইজ দিতে অয়ন ট্যাটু করেছিল। এখনও সেটা সেভাবেই রয়ে গেছে। আমি খুব গরিব পরিবারের মেয়ে। দিন এনে দিন খাই এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। অয়নের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে পয়সাও খরচ করতে হয়নি। সব কিছুই অয়নের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গহনা দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লক্ষ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলেপক্ষকে যৌতুক দিতে হয়, কিন্তু আমার বিয়েতে সবই হলো উল্টো। মেয়ের বাবা ছেলের পক্ষ থেকে যৌতুক পেল। অয়ন যদি আমাকে কোনোদিন ভালো না বাসে, তবুও আমার এখানে থাকতে হবে, কারণ আমার যাবার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আদার ভালোবাসা হচ্ছে বড় লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিন এসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই তো, তাই। কাজ থাকবেই বা কী করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বউ আছে। আমাকে কোনো কিছু করতেই হয় না। আমার নিজের 4টা বউ আসে দিয়ে যায়। রাত 2টা বাজে, এখনও অয়ন বাড়িতে ফিরেনি। আমি অনেকবার কল দিয়েছি, রিসিভ করছে না। আমার ফোন সে কখনো রিসিভ করেনি। প্রথম যেদিন কল দিয়েছিলাম সেদিন শুধু রিসিভ করেছে, তারপর থেকে আর আমার কল রিসিভ করেন না। একদিন তো অনেক সাহস করে জিজ্ঞাসা করেছিলাম আমার কল কেন রিসিভ করে না। উনি বললেন আমাকে কখনো কল দেবে না, আমার যখন প্রয়োজন আমি নিজেই তোমাকে কল করে নেব। আমি চুপ করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। বিয়ের পর থেকে এ পর্যন্ত কতগুলো দিন চলে গেছে, কখনো আমাকে উনি কল দেননি। আমার মনে হয় কোনো দিন দিবেও না। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। আমার শাশুড়ির ঘরে গেলাম। তারা এখনও ঘুমাননি। শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছে আর দুজনে গল্প করছে। মনটা খুব খারাপ হলো। অয়নের সাথে আমি কোনোদিন এভাবে গল্প করতে পারবো না। খুব ইচ্ছে করে অয়নের সাথে কথা বলতে। কত কথা মনের ভিতর ঘুরপাক খায় অয়নকে বলবো বলে, কিন্তু বলার মতো সাহস হয়ে ওঠে না।
আমি ঘরে ঢুকে শাশুড়িকে বললাম, মা, একটু আপনার ছেলেকে কল দেন, এখনও উনি বাড়িতে ফেরেনি। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকালো। দুজনে একই সাথে প্রশ্ন করে উঠল, এখনও ফেরেনি? আমি বললাম, না। শাশুড়ি বললেন, কি বলো? অয়ন তো কখনো এত রাত করে না, সব সময় 10টা-11টার মধ্যে বাড়িতে ফিরে আসে, কোনো কাজে আটকে গেলে কল করে বলে দেয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কল দেয়নি? আমি মাথা নিচু করে বললাম, না মা, আমাকে কল দেয়নি। শ্বশুর বললেন, আমি কল দিচ্ছি, দেখছি কি হয়েছে। শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিল, কিন্তু কল যাচ্ছে না, মোবাইল বন্ধ বলছে। কয়েকবার কল দিলেন, কিন্তু প্রতিবারই সেম, মোবাইল বন্ধ। সারা রাত আমরা কেউ টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল 6টায় অয়ন বাড়িতে ফিরলেন। অয়ন বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি অয়নকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি? শ্রেয়ার বাসায়? শ্রেয়ার বাসায় কেন? শ্রেয়ার বাসায় কেন? কি হয়েছে? কিছু কাজ ছিল, তাই যেতে হয়েছে। শ্রেয়ার সাথে তো সব শেষ, তাহলে শ্রেয়ার বাসায় কেন? কি কাজ ছিল ওর সাথে? ওই মেয়ের সাথে তো কোনো কাজ থাকার কথা না। মা, আমাকে বিরক্ত করো না, আমি সারা রাত ঘুমাইনি। শাশুড়ি কথা বাড়ালেন না। অয়ন নিজের ঘরে চলে গেল। জানি না কেন যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি তো আগে থেকেই জানি অয়ন এখনও শ্রেয়াকে ভালোবাসে, তাহলে আমার কেন এখন এত কষ্ট হচ্ছে? যার সাথে সে 2টা বছর একসাথে সংসার করেছে, তার সাথে না হয় একটু দেখা করতেই গিয়েছে, এতে আমার এত কষ্ট হচ্ছে কেন? জানি না। কথায় আছে না, মানুষ সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সে যেই হোক না কেন। মনে হয় সেটাই আমার ভিতর ঘটছে। আমিও চাই না অয়নকে কারো সাথে শেয়ার করতে, সে অয়নের প্রথম স্ত্রী হোক তবুও না। অয়নকে শুধু আমি ভালোবাসতে চাই, শুধু আমার কাছে রাখতে চাই ওকে। কিন্তু আমার তো এমন হলে হবে না, আমাকে সব কিছু মেনে নিতে হবে, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না, হাসি মুখে থাকতে হবে সব সময়। আমার তো রাগ করে কষ্ট পেয়ে কোথাও যাবার জায়গা নেই, আমি যে গরিবের মেয়ে। দুপুর পর্যন্ত অয়ন ঘুমালো। মোবাইলের কলের শব্দে অয়নের ঘুম ভেঙে গেল। কলটা আসার সাথে সাথেই অয়ন কোনো রকম রেডি হয়ে আবার বের হয়ে গেল, খেয়েও বের হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে অয়ন এখনও শ্রেয়ার সাথে দেখা করতে গিয়েছে। কেন এমন করছে অয়ন? শ্রেয়ার সাথে কেনই বা আলাদা হলো? আমাকে কেনই বা বিয়ে করলো? আর এখনই বা কেন শ্রেয়ার সাথে দেখা করছে? সব কিছু শেষ হবার পর কেন এখন দেখা করছে? কেন এমন করছে? নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। অয়ন কি কোনোদিন আমার হবে না? আমার এত কাছে থেকেও সে আমার নেই, অন্য কারো। খুব ইচ্ছে করছে অয়নকে একটু জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এটা হবার নয়। আজ প্রথম অয়নের সাথে আমি কোথাও বের হলাম। বিয়ের 1.5 মাসের মাথায় অয়ন আমাকে নিয়ে ঘুরতে বের হলো। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আমার কাছেই চলে আসছে। এত আনন্দ, এত সুখ আগে কখনো অনুভব করিনি। আমরা অনেকক্ষণ একটা রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করলাম। অয়ন আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছেন। রেস্টুরেন্টে বসেই আমাকে জিজ্ঞাসা করলেন, কি খাবে? আমি বললাম, আপনি যা খাবেন তাই খাবো। আচ্ছা, আমি আমার সব পছন্দের খাবারগুলো অর্ডার করছি। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও না? মানে, হ্যাঁ, একটু একটু পাই। আচ্ছা, আজ থেকে আর ভয় পেও না। আচ্ছা, আর একটা কথা, আমাকে তুমি শুরু থেকেই আপনি করে বলছো, এটা যেন আর না হয়। আমাকে তুমি করে বলবে। আপনি করে বললে অনেক দূরের মনে হয়। আচ্ছা, আমার এত ভালো লাগছে, আমি কি স্বপ্ন দেখছি? অয়ন আমাকে বলছে তাকে আপনি করে না বলতে, তুমি করে বলতে। আপনি করে বললে নাকি দূরের মনে হয়। এগুলো কি সব সত্যি? আমি নিজের অজান্তেই নিজের হাতে চিমটি কেটে নিলাম। হ্যাঁ, আমি তো ব্যথা পাচ্ছি, তার মানে সব কিছু সত্যি। অয়ন আমার হাত ধরে বলল, কি হয়েছে তোমার? না, কিছু না। কথা বলছো না যে? না, মানে বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনার মানে তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে। আবার তুমি না, মানে আপনি। হ্যাঁ, এখন থেকে আর আপনি না, তুমি, ওকে? আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম। খাওয়া দাওয়া শেষ করে অয়ন আমাকে নিয়ে একটা হসপিটালে গেল। আমি মাথা নিচু করে অয়নকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কাউকে দেখতে আসছি? না, আমরা দুজন ডাক্তারের কাছে এসেছি। কিন্তু কেন? আগে চলো, সব বুঝতে পারবে। আমি আর কিছু বললাম না। আমরা দুজন বসে আছি একটা গাইনি ডাক্তারের চেম্বারের সামনে। আমাদের সিরিয়াল 3 নাম্বার, এখন চলছে 2, এরপরে আমরা। 2 নাম্বার রুগী চেম্বার থেকে বের হতেই আমাদের ডাক পড়ল। অয়ন আমাকে নিয়ে চেম্বারে ঢুকল।
ভেতরে একজন মহিলা ডাক্তার আমাদের দিকে তাকিয়ে ডাক্তার বললেন, বসেন। আমরা বসলাম। আমি চুপ করে আছি। অয়ন কিছু বলার আগেই ডাক্তার বললেন, সমস্যাটা কার? অয়ন বলল, না, কোনো সমস্যা নেই, আমরা এসেছি কিছু পরামর্শ নিতে। ডাক্তার বললেন, জি বলুন। অয়ন বলল, আমরা চাই খুব দ্রুত বাচ্চা নিতে, সেটার জন্য কথা বলতে এসেছি। ডাক্তার বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? অয়ন বলল, এত 1.5 মাসের মতো হবে। ডাক্তার বললেন, ও আচ্ছা, মনে হয় না কোনো সমস্যা আছে। আপনারা বাচ্চার জন্য কি 1.5 মাস ধরে ট্রাই করছেন? অয়ন বলল, বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনো প্রোটেকশন ইউজ করিনি, তবুও আমার পিরিয়ড হচ্ছে। বিয়ের 14 দিনের মাথায় পিরিয়ড শুরু হয়েছিল, আবার কাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। এই জন্য আপনার কাছে আসলাম, কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য। আমি অয়নের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এগুলো অয়ন কি বলছে? অয়ন কি আমার পিরিয়ডের ডেট মুখস্থ করে রেখেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বললেন, আচ্ছা, আমি আপনার কিছু টেস্ট আর আপনার স্ত্রীর জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা আজ বা কাল করিয়ে ফেলতে পারবেন। আপনার স্ত্রীরটা পিরিয়ড শেষ হবার পরে করতে হবে। অয়ন বলল, আমার কোনো সমস্যা নেই, আমি টেস্ট করেছি। আপনার স্ত্রীর টেস্ট করিয়ে আমি নেক্সট উইক রিপোর্ট নিয়ে আসব। আমরা বাসায় চলে আসলাম। কিছুদিন ধরে অয়ন আমাকে অনেক সময় দিচ্ছে। মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতো কটু কথা বলা, আমার মন খারাপ করে দেওয়া, এসব কিছুই নেই। কিন্তু আমার কেন যেন মনে হয় অয়ন এখনও পুরোপুরি আমার হতে পারেনি। ও যা দেখাচ্ছে বোঝাচ্ছে পুরোটা সত্যি না, অনেকটাই অভিনয়। এটা আমার মনে হবার কথা না, কিন্তু গত পরশুদিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখি অয়ন নেই। আমি উঠে বাথরুমে চেক করলাম, দেখলাম নেই। বারান্দায় গিয়ে তাকিয়ে দেখলাম অয়ন বারান্দার চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে, আর ওর মোবাইলটা নিচে পড়ে আছে। অয়নের মোবাইলটা ফ্লোর থেকে উঠাতে গিয়ে ওর মোবাইলের হোম বাটন চাপা লেগে যায়, আর তখনই শ্রেয়ার ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আমার চোখ সাথে সাথে ভিজে উঠল। তার মানে অয়ন আমার সাথে অভিনয় করছে, ভালোবাসার অভিনয়। কেন করছে এমন? কেন আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিল? আগেই ভালো ছিল, এত কষ্ট হতো না। এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, সব কিছু থেকে দূরে চলে যাই। অয়ন আমার সাথে যা করছে সবটাই ওর অভিনয়, সবটাই অভিনয়। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। কত আজে বাজে চিন্তা মাথায় আসছে। অয়ন আর আমি আজ আবার বের হয়েছি। আজও আমরা দুজন সেই আগের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপর অয়ন আমাকে নিয়ে হসপিটালে গেল। আমি অয়নকে বললাম, তুমি কি আমাকে টেস্ট করাতে নিয়ে আসছো? হ্যাঁ। 1 সপ্তাহ তো হয়ে গেছে টেস্ট করানোর, প্রয়োজন নেই কিন্তু। কেন এখন এসব কথা বলছো? টেস্ট করে কথা হবে, এগুলো নিয়ে টেস্ট করাতে হবে না। আমি এতদিন পিল খেয়েছি, কিছুদিন ধরে খাচ্ছি না, তবুও যেহেতু এসেছি টেস্টগুলো করিয়ে যাই, সমস্যা তো নেই। আমি অয়নের হাতে হাত রেখে বললাম, আমি টেস্ট না করাই, আমি ইনজেকশন খুব ভয় পাই, আমরা নর্মালি ট্রাই করি। অয়ন আমাকে আর কিছু বলল না, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে এলো। আমি আর অয়ন পাশাপাশি শুয়ে আছি। অয়ন কিছু একটা ভাবছে, আমি জানি কি ভাবছে, শ্রেয়ার কথা ভাবছে। আমি অয়নকে বললাম, কি হয়েছে, কি ভাবছ? না তো কিছু না। তোমাকে একটা প্রশ্ন করব? করো, জিজ্ঞাসা করারই তো আছে। সত্যি করে বলবে? বলো, সত্যি বলবো, মিথ্যা কেন বলবো তোমাকে? তুমি এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিতে যাচ্ছ? অয়ন আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে অনেক কিছু কাজ করছে, হতাশা, রাগ, অভিমান, অনেক কিছু। ভেবেছিলাম আমাকে হয়তো কিছু বলা হবে, কিছু বলবে না। অয়ন কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তুমি কি চাও না আমি সারাটা জীবন তোমার হয়ে থাকি? আমি তো চাই তুমি মৃত্যুর পরও আমার সাথেই থাকো, শুধু আমার সাথে। তাহলে মনে করো বাচ্চা তোমাকে আর আমাকে একসাথে রাখার একটা কন্ট্রাক্ট পেপার। কি বলছো এসব আজে বাজে কথা? বাচ্চা কি কখনো কন্ট্রাক্ট পেপার হতে পারে? বাচ্চা তো ফেরেশতা। বাচ্চা ফেরেশতা। বাচ্চা হলে তুমি খুশি হবে? অনেক খুশি হব। অয়ন আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। অয়ন এখন আমাকে প্রতিদিন খুব আদর করে। জানি না এই আদরটা আমার জন্য কিনা। মিথ্যে হলে হবে, আমি তো ভালো আছি। অয়ন আমার কাছে তো আছে, এটাতেই আমি খুশি, অনেক খুশি। কারণ আমার বিশ্বাস অয়ন একদিন আগের সব কথা ভুলে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব সব কিছু, ভুলিয়ে দেব। কোনো একদিন অয়ন শুধু আমার কথা ভাববে,
আর কারো কথায় ভাববে না, শুধু আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। আমি জানি এই দিনটা একদিন আসবে। 2 মাসের মতো হয়ে গেছে, আমার পিরিয়ড হচ্ছে না। বুঝতে পারছি না অয়ন যেটা চায় সেটাই হলো কিনা। অয়নকে কি কিছু বলা উচিত নাকি শিওর হয়ে বলবো, বুঝতেই পারছি না কিছুই। কি করব আমি? আমি অয়নকে ফোন দিতে গিয়েও দিলাম না। ভালোভাবে শিওর না হয়ে অয়নকে কিছু বলা উচিত হবে না। আমি আমার ছোটবেলার বান্ধবী মিষ্টিকে কল দিলাম। মিষ্টি আর আমি সেই পিচ্চিকালের বান্ধবী। আমরা একসাথেই বড় হয়েছি, এক স্কুলেই পড়তাম, দুজনে প্রতিদিন একসাথে স্কুলে যেতাম আসতাম। সবাই আমাদের এক নামেই চিনত, বলতো আমরা নাকি মরলেও একজন অন্যজনের থেকে আলাদা হব না। এতটা আক্তার বান্ধবী, কিন্তু ক্লাস 9-এ ওঠার পরেই তার বিয়ে হয়ে গেল। ভালো ঘরের ছেলে, আমাদের পাশের গ্রামে ওর বিয়ে হয়। শ্বশুরবাড়ির অনেক জমি জমা আছে শুনেছি, এই জন্যই তো মিষ্টির বাবা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিল। এখন মিষ্টির 2টা বাচ্চা, বড়টা মেয়ে, এবছরে নার্সারিতে ভর্তি করিয়েছে, আর ছোট ছেলেটা তো আমার বিয়ের 1 মাস আগে পৃথিবীতে এলো। এত সুন্দর হয়েছে ছেলেটা, একদম রাজপুত্র। মিষ্টিকে দুষ্টুমি করে কত বলেছি ছেলেটা আমাকে দিয়ে দিতে, মিষ্টি বলে নিয়ে যা, তোরই তো ছেলে। মিষ্টি কল ধরেছে। হ্যালো মিষ্টি, আমি। এতদিন পর তোর কল দেওয়ার সময় হলো? বিয়ের পর তো ভুলেই গিয়েছিস না? না, ভুলবো কেন, ভুলিনি। বুঝেছি, জামাই বেশি বেশি আদর করে তো তাই আর কারো কথা মনে পড়ে না, তাই না? ধুর, কি যে বলিস, নতুন বিয়ের পর এসব হয়, আমরা সব জানি। শোন না, আমি তোকে একটা দরকারি কল দিয়েছি। বল, কি হয়েছে? কে করে যে বলবো, মানে আমার 2 মাস ধরে কি হয়েছে বল। 2 মাস ধরে কি? পিরিয়ড হচ্ছে না? মিষ্টি হো হো করে হেসে দিয়ে বলল, বলেছিলাম না জামাই বেশি বেশি আদর করে এই জন্য। মিষ্টির হাসি শুনে আমার খুব লজ্জা লাগলো। যদিও মিষ্টির সাথে আমি আগে কত খারাপ খারাপ কথা নিয়ে গল্প করেছি, তবুও আজ কেন যেন সব কিছুতে লজ্জা লাগছে। আমি মিষ্টিকে বললাম, হাসি বন্ধ করে বল, আমি কি করে শিওর হব? বোকা মেয়ে, ফার্মাসি থেকে একটা প্রেগন্যান্সি টেস্টার কিনে এনে টেস্ট করে দেখ, তারপর না হয় হসপিটালে যাবি। আচ্ছা ঠিক আছে, ফার্মাসিতে গিয়ে কি বলবো? বললেই হবে প্রেগন্যান্সি কিট দিতে, দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। মিষ্টির সাথে কথা শেষ করে আমি ফার্মাসিতে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট নিয়ে এলাম। প্রেগন্যান্সি টেস্টারে লেখা নিয়মগুলো পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম, এখন দেখি সকাল ছাড়া টেস্ট করা যাবে না। ইচ্ছা করছে এখনই টেস্ট করে জানতে আসলেই কি আমি মা হব। খুব অস্থির লাগছে, সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমার তো তর সইছে না। মনটা খুব খুশি খুশি লাগছে। যদি আমি মা হই তাহলে অয়ন খুব খুশি হবে, ওর ইচ্ছাটাও পূরণ হবে। কি নাম রাখবো? বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি তো ছেলে চাই, অয়নের মতো একটা ছেলে, খুব সুন্দর গোলমেলে একটা ছেলে বাচ্চা। আমি অয়নকে আজ আর কিছু বললাম না। রাতে কোনো রকম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে, এখনও বাইরে অন্ধকার, আলো হয়নি। আমি প্রেগন্যান্সি টেস্টটা নিয়ে খুব দ্রুত বাথরুমে চলে গেলাম। টেস্টারে 2টা দাগ উঠেছে, স্পষ্ট করে লাল 2টা দাগ। তার মানে আমি সত্যি সত্যি মা হব, অয়ন বাবা হবে। কি যে ভালো লাগছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। অয়ন যা চেয়েছে সেটাই হয়েছে, অয়নের ইচ্ছাই পূরণ হয়েছে। এটা ভেবে আমার আরও বেশি ভালো লাগছে। অয়ন ঘুমাচ্ছে, আমি বেশ কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে রইলাম। জানি না কেন যেন ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। অনেক ভালোবাসি আমি ওকে। এই মানুষটার জন্য আমি সব কিছুই করতে পারি, সব কিছু। আমি অয়নের গালে হাত দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছু না, তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেছে। তোমাকে কিছু বলার আছে? বলো, কি হয়েছে? কোনো সমস্যা? না, মানে তুমি যা চেয়েছিলে সেটা। আমি আর কিছু বললাম না। অয়ন বলল, কি হয়েছে বলবা তো? আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, তুমি বাবা হবে, আমাদের সন্তান হবে। আমার কথা শুনেই অয়ন শোয়া থেকে উঠে বসল। কে বলছে এগুলো? সব সত্যি, তুমি তো এটাই চেয়েছিলে, খুশি হওনি? অয়ন আমাকে আর কিছু বলল না। বিছানা থেকে উঠে একটা শর্ট পরে বাসা থেকে বের হয়ে গেল। আমি কতবার জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? কিন্তু অয়ন কোনো উত্তর দিল না। কয়েক ঘন্টা পরে বাসায় ফিরল, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তার মানে অয়ন মিষ্টি আনতে গিয়েছিল। আমি ওকে বললাম,
এক্ষুনি তোমার মিষ্টি আনতে হবে? পরে গেলে হতো না? না, আমি কিনিনি তো মিষ্টি, শ্রেয়া কিনে পাঠিয়েছে। এত ভালো খবরটা শ্রেয়াকে না দিলে কি হয়? তাই ওকে জানাতেই গিয়েছিলাম। কি যে খুশি হয়েছে শ্রেয়া, বলে বোঝাতে পারবো না। অয়নের কথা শুনে সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। অয়ন আবার শ্রেয়ার সাথে যোগাযোগ করছে, আবারও আমার আড়ালে শ্রেয়াকে নিয়ে ভাবছে। কিছুই ভালো লাগছে না। শ্রেয়ার নামটা কি কোনোদিন আমার জীবন থেকে যাবে না? কেন এমন হচ্ছে আমার সাথে? কেন জানি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন বাচ্চার কথা শুনে। আমার শাশুড়ি বাচ্চার কথা শুনেই আমাকে বললেন, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে? জি মা, বলুন। অয়ন যদি তোমাকে বলে এই বাচ্চা অ্যাবর্শন করতে, তুমি কিন্তু ভুলেও এই কাজ করো না। শ্রেয়া যখন বউ হয়ে এই বাড়িতে আসে, মানে ওদের বিয়ের মাসখানেক পরে শ্রেয়ার পেটে একটা বাচ্চা আসে, কিন্তু অয়ন সেটা রাখতে দেয়নি, অ্যাবর্শন করিয়ে নষ্ট করে ফেলেছে। তার কয়েক মাস পরেই আবার শ্রেয়ার পেটে বাচ্চা আসে, তখনও অয়ন অ্যাবর্শন করিয়ে ফেলেছে। তাই বলছি, অয়ন যদি এই ধরনের কোনো কথা বলে, তুমি সরাসরি আমাকে বলবা, কোনোভাবেই রাজি হবে না। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। জানি না কি হচ্ছে আমার সাথে, কেনই বা হচ্ছে। জীবনে হয়তো কোনো পাপ করেছি, যার শাস্তি আমি এখন পাচ্ছি। আমি প্রেগনেন্ট হবার পর থেকেই অয়ন আমার অনেক খেয়াল রাখে। সন্ধ্যা হলে বাসায় ফিরে আসে, কোনো দিন লেট করে না। যত কাজ থাকুক তাড়াতাড়ি বাড়িতে ফিরে শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য। অয়নটা এত লক্ষ্মী হয়েছে, এখন আমি কিছু বলার আগেই আমার মনের ভাষা পড়ে ফেলে। এই তো গতকাল আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছিল। অয়ন অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জন্য তেঁতুল নিয়ে এসেছে। আমি তো দেখে পুরোই অবাক, এটা কি করে সম্ভব? আমি কিছু বললাম না, তবুও অয়ন বুঝে গেল আমার কি দরকার। দিন দিন আমি অয়নের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। একটা মুহূর্ত যেন ওকে ছাড়া কাটতে ইচ্ছে করে না। অনেক বেশি ভালোবাসি আমি অয়নকে। আমার মনে হয় অয়নও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। অয়ন আর আমি শুয়ে আছি। অয়ন কিছু একটা বলবে আমাকে, এজন্য আমাকে আজ তাড়াতাড়ি বিছানায় টেনে নিয়ে শুইয়ে দিয়েছে। আমি অয়নকে বললাম, কি হয়েছে, কি বলবা বলো? অনেক কিছু বলবো তোমাকে। অনেক কিছু? বলো, আগে বলো তুমি ভালো আছো? আমি তো ভালোই আছি, খারাপ থাকবো কেন? তোমার মনটা ভালো? তুমি আমার পাশে থাকলে আমার মন সব সময় ভালো থাকে। তোমাকে একটা কথা বলবো, তুমি মন খারাপ করবে না তো? বললাম তো মন খারাপ করব না। বলো কি বলবা? সত্যি মন খারাপ করবে না? না, করব না। শ্রেয়া তোমাকে দেখতে আসতে যাচ্ছে, আমি কি ওকে আসতে বলবো? আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি যদি চাও সে আসুক, তাহলে আমার কি বলার আছে? তুমি বলো কিছু, তুমি কি চাও না শ্রেয়া আসুক? আমার চাওয়া না চাওয়া কি হবে? তুমি বলো, অনেক কিছুই হবে। কি হবে? তুমি না চাইলে আমি শ্রেয়াকে আনবো না বাসায়। তুমি সেটা পারবে না। তুমি কি তাহলে তাই চাও? আমি কিছুই চাই না, শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি কি আমাকে নিয়ে ভালো নেই? আমি জানি না কেন এমন কথা বলছো। কেমন কথা বলেছি? এই যে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলছো না। বলছি তো না, তুমি বলছো না, ঘুরিয়ে কথা বলছো। তুমি সোজা করে কথা বলো, বলো কি বলবা? তুমি কি চাও না শ্রেয়া বাসায় আসুক? শ্রেয়া জাস্ট তোমার সাথে কিছু কথা বলবে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি কি বলবে, কিন্তু আমাকে কিছুই বলেনি। কথাগুলো নাকি শুধু তোমাকেই বলবে। কি এমন কথা যেটা তোমাকে বলা যাবে না, শুধু আমাকে বলতে হবে? আমি তো জানি না, জানলে তো তোমাকে বললাম। আমি খুব নিচু স্বরে বললাম, তোমাকে সত্যি করে একটা কথা বলবো? বলো। আমি সত্যি চাচ্ছি না সে এখানে আসুক, তার নামটা শুনলেই আমার কষ্ট হয়। আচ্ছা, যেহেতু তুমি চাচ্ছ না, আমি শ্রেয়াকে আনব না। আচ্ছা, আমি জানি না আমার ভালো লাগা উচিত নাকি খারাপ লাগা উচিত। আমার কেমন লাগছে সেটাও জানি না। মনটা খুব খারাপ। অয়ন কেন শ্রেয়াকে বাসায় আনতে চাইল? কেন অয়ন কি বোঝে না আমি শ্রেয়ার নামটা পর্যন্ত শুনতে পারি না? সকালে ঘুম থেকে উঠে অয়ন বাজারে গেল, অনেক অনেক বাজার করে নিয়ে এলো বাসায়। সবাইকে বলল ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে আর ভালো ভালো সব খাবার রান্না করতে, বলেই বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের মধ্যে রান্নাবান্না সব কিছুই রেডি। দুপুর 2টোর কিছু পরে অয়ন বাসায় এলো, সাথে একটা মেয়ে। মেয়েটাকে শ্রেয়া না তো?
শ্রেয়ার ছবিও বাসায় নেই যে ছবি দেখে চিনব। একবার শুধু অয়নের মোবাইলে দেখেছিলাম, সেটাও সঠিকভাবে মনে নেই। কিন্তু অয়ন তো কাল রাতেই বলল শ্রেয়াকে বাসায় আনবে না। তার মানে শ্রেয়া না, মনে হয় অন্য কেউ। মেয়েটা বাসায় ঢোকে আমাকে জিজ্ঞাসা করল, কি খবর তোমার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। একবার মনে হচ্ছে শ্রেয়া, আবার মনে হচ্ছে না, শ্রেয়া না। জানি না কিছুই। অয়নকে জিজ্ঞাসা করতেও পারছি না। মেয়েটা কাউকে কিছু না বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। আমি শিওর এটা শ্রেয়া, কারণ শ্রেয়া না হলে এভাবে সহজ স্বাভাবিকভাবে এই বাড়িতে হাঁটতে চলতে পারত না, আর কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারত না। আমার চোখের কোণে পানি চলে এসেছে। আমি অনেক চেষ্টা করেও পানি আটকাতে পারলাম না। টপ টপ করে পানি পড়ছে গাল বেয়ে। কেন এমন করল অয়ন, কেন? আমি অয়নকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি শ্রেয়া? হ্যাঁ, শ্রেয়া। তুমি না বললে শ্রেয়াকে বাসায় আনবে না? যে বাড়িতে সে এত বছর ছিল, আমি তাকে সেই বাড়িতে আসতে না করি কি করে? তাই না করতে পারিনি। তাহলে আমাকে কাল রাতে মিথ্যে বললে কেন? আমি আবার কি মিথ্যে বললাম? কেন আমাকে বললে তুমি না চাইলে শ্রেয়াকে আনবে না? কেন বলেছি? আমাকে তো আনতে চাইনি, কিন্তু আসতে নাও করতে পারিনি। বোঝই তো, এতগুলো বছর এখানে ছিল, একটুবার আসতে চাচ্ছে, আমি না করি কি করে বলো? তাই না করতে পারিনি। আর এমনভাবে বলছিল যে আমি না করার সুযোগটাও পাইনি। অয়নকে আর কিছু বললাম না। অয়ন এমনটা করতে পারলো আমার সাথে? আমাকে কেন রাতে মিথ্যে কথা বলল? কেন মিথ্যে বলল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। মনে হচ্ছে কেউ একজন আমার মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছে। সহ্য করতে পারছি না। খুব বমিও পাচ্ছে, গলার মধ্যে কুটকুট করছে। চোখে মুখে একটু পানি দিলে মনে হয় ভালো লাগবে। আমি বাথরুমে গেলাম চোখে মুখে পানি দিতে। তারপর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার বিছানায় আমার মাথার পাশে শ্রেয়া বসে আছে। আমার চোখ খুলতে দেখে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখন তোমার? এখনও কি খারাপ লাগছে? আমি ইচ্ছে করে কোনো প্রশ্নের উত্তর দিলাম না, চুপ করে রইলাম। শ্রেয়া আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? তোমার জন্য আমি এত রাত পর্যন্ত এখানে বসে আছি। আমাকে অয়ন অনেকবার চলে যেতে বলেছিল, কিন্তু তোমাকে এমন অবস্থা দেখে আমার কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। শ্রেয়াকে কোনোভাবে সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে নিজের মাংস নিজে চিবিয়ে খাই। বেশ কিছুক্ষণ শ্রেয়া আমার পাশে বসে রইল, তারপর উঠে চলে গেল। অয়ন ওকে পৌঁছে দিতে চাইল, কিন্তু শ্রেয়া বলল, তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তুমি বাসায় থাকো। অয়ন বাসায় রয়ে গেল। শ্রেয়া বিদায় নিয়ে চলে গেল। অয়ন আমার পাশে বসে আছে, কিছু একটা ভাবছে। কি ভাবছে জানতে ইচ্ছে করলেও আমি জিজ্ঞাসা করলাম না। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। অয়ন আমাকে রাতে খাইয়ে দিল। খাইয়ে দিতে দিতে বলল, শ্রেয়া কল দিয়েছিল, তোমার কথা জিজ্ঞাসা করেছে। আমি বলেছি তুমি এখন আগের থেকে অনেক ভালো আছো। কাল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলেছে। আমিও ভাবছিলাম ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাবার কথা। তুমি কাল সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমরা ডাক্তারের কাছে যাব। আমি শুধু চুপ করে শুনছি, কিছু বলছি না। অয়ন আবার বলল, জানো, শ্রেয়া আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। ভেবেছিল তোমাকে বলবে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আর কিছু বলেনি। আমার বাচ্চার নামটাও আমি দিতে পারবো না। খুব ভাগ্যবতী আমি। তুমি এমন করে বলছো কেন? কই না তো। আমার আর শ্রেয়া যখন বিয়ে হয় তখনই শ্রেয়া আমাকে বলেছিল আমাদের প্রথম সন্তানের নাম শ্রেয়া রাখবে, সেজন্যেই। তার মানে এটা তোমারও শ্রেয়ার সন্তান, তুমি সেটা বোঝাচ্ছ? তুমি এমন বিশ্রী করে কথা বলছো কেন? কি বললাম আমি? এই যে কেমন বাজেভাবে কথা বলছো। আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি, আর তুমি? আমি কি বলবো? কিছু না। অয়ন আমার সাথে আর কথা বাড়ালো না। আমাকে কোনো রকম শুইয়ে দিয়েই নিজে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। পরের দিন সন্ধ্যায় অয়ন আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু পরীক্ষা দিল, বলল এগুলোর রিপোর্ট কাল বা পরশু এসে দেখিয়ে যেতে। সব পরীক্ষা করানো হলো। রিপোর্টগুলো নিয়ে অয়ন নিজেই ডাক্তারের কাছে গেল, আমাকে নিয়ে গেল না। বাসায় ফেরার পর অয়নকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার কি বলেছে? বলেছে তো সব কিছুই ভালো আছে, তোমাকে বেশি বেশি খেতে বলেছে, আর বলেছে সবসময় হাসি খুশি থাকতে। কিরে অয়ন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি হয়েছে বলো? তুমি সত্যি করে উত্তর দেবে। তোমাকে কেন মিথ্যা বলবো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন বলো তো?
তুমি তো আমার বউ, এর উপর আর কি কোনো কিছু দরকার আছে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি সেটা বলেছি? তাহলে ভালোবাসি, এটুকুই। তাহলে আর কি বলবো? থাক, কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, তোমার আম্মুকে আসতে বলেছি, মনে হয় কাল চলে আসবে। মাকে কেন আসতে বলেছ? তোমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। এই সময় তোমার মা তোমার সাথে থাকা জরুরি। আমাকে একটুবার জিজ্ঞাসা করলা না? এখানে জিজ্ঞাসা করার কি আছে? মা চলে এলো। আমার জন্য নারিকেলের নাড়ু, হাতে ভাজা মুড়ি, তালের পিঠা, ভাপা পিঠা, আরও কত কি নিয়ে এসেছে। অয়ন গাড়ি পাঠিয়ে দিয়েছিল, গাড়িতেই এসেছে। আর এজন্যই এত কিছু আনতে পেরেছে। বাসে উঠলে তো নিজেকে সামলানোই কষ্ট, জিনিস আনবে কি করে? মাকে দেখে আমার খুব ভালো লাগছে। সব কিছু ভুলে গেলাম। মায়ের সাথে কথা বলতে বলতে কত শত গল্প হলো। মায়ের সাথে মা বললেন, তোর শ্বশুর বাড়ি তো অনেক বড়। হ্যাঁ মা, জামাই বাবা অনেক ভালো, আমাকে কি সুন্দর সালাম দিয়ে কথা কয়, আদব কায়দা আছে। বড়লোক হইলে কি হবে, ভদ্র আছে। হ্যাঁ মা, অয়ন অনেক ভালো ছেলে। কি করে তুই জামাই বাবাজিরের নাম ধরে রাখিস? মানে কি বলবো তাহলে? হায় রে, শরমের কথা। কি যে বলো মা, তুমি এখন এগুলো বাদ দিয়ে খেয়ে নাও যাও। মাকে নিয়ে পরের দিন সন্ধ্যায় মার্কেটে গেলাম। মায়ের জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনলাম। মায়ের সব কিনতে বারবার না করছিলেন, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। তুমি হচ্ছ অয়নের শাশুড়ি, তোমাকে তো সেভাবেই থাকতে হবে, তাই না বলো? তা বলে এত দামি দামি শাড়ি কিনতে হবে নাকি? তোর থেকে 2টা শাড়ি দিলেই তো হতো। না মা, সমস্যা নেই। তোমরা তো এগুলোর জন্যেই আমাকে এত বড় ঘরে বিয়ে দিয়েছ। এসব কি ধরনের কষ্টই? যা, সত্যি তাই বলছি। চলো বাসায় চল, আমার এত দামি শাড়ি লাগবে না। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম, মায়ের চোখে পানি। আমি মাকে সান্ত্বনা দিতে দিতে বললাম, মা কেন কাঁদছ? আমি তো এসব এমনিই বলেছি, কেঁদো না। তুই কি ভাবছিস আমরা তো শ্বশুর বাড়ি থেকে মাসে মাসে টাকা চাইয়া নেই? তাইলে প্রতি মাসে যারা তোমাদের 20,000 টাকা করে পাঠায়, সেগুলো কি তোর স্বামীর দিয়ে? আমরা কি তার থেকে কোনো টাকা চাইছি নাকি? তোর বাপেরা প্রতি মাসে 20,000 টাকা করে টাকা দেয় ঠিকই, কিন্তু সেই টাকা আমরা একটাও খরচ করি নেই, সব রেখে দিছি তোর স্বামীর জন্য। তোর বিয়াতে যে টাকা দিয়ে এসেছিল ওইগুলো রয়েছে। আমরা গরিব হইতে পারি, কিন্তু ভিখারি না। আমি মায়ের হাত ধরে মাফ চাইলাম। মা, তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝিনি, আমি অন্য কিছু ভেবেছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, তোর শ্বশুরবাড়ির টাকা নিয়ে আমরা আয়েশ করব, এটা তুই ভাবলি কি করে? আমাকে মাফ করে দে মা, আমি বুঝিনি। মা, আমাকে আর কিছু বলো না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে মা আমার হাত ধরে বলল, মা তোর একটা কথা বলবো। বলো। তুই রাগ করবি না তো? না, রাগ করব না। আমি তখন তোরে মিথ্যা কইছি। কি মিথ্যা? তোর বাবা জামাই বাবার কাছে টাকা চাইছে, আমি তারে অনেক নিষেধ করছিলাম, কিন্তু শোনেনি। আমি চুপ। মা বলছে, তোর বাবার যে জমিটা ছিল, যেটা বিক্রি করে দিয়েছিল, ওইটা আবার সে কিনছে, আর সেই জন্যই জামাইয়ের কাছ থেকে 40,000 টাকা নিয়েছে 2 মাসে। আগের 2 মাসের টাকাও এই 40,000 দিয়ে জমিটা কিনছে। জামাই কিছু কইছে তোরে? না, সে আমাকে কিছু বলেনি। আর বলবেই বা কেন? আমাকে বলেছে আমার শাশুড়ি মারে। তুই তো জানিস তোর বাবা আমার কোনো কথাই শোনে না। আমাকেও তুই মাফ করে দিস। মা থাক, এখন এগুলো নিয়ে আর কথা বলতে হবে না, আমার ভালো লাগছে না। তুই আমাগোর উপর খুব রাগ, তাই না? না মা, রাগের কি আছে, সবই আমার নিয়তি। মা ঢাকায় আসার পর থেকে আমি যেন সব ভুলে গিয়েছি। কথায় আছে না, মায়ের কোল হচ্ছে সবথেকে শান্তির জায়গা, সেটাই হয়েছে। মাকে পেয়ে আমার সব কষ্ট, সব দুঃখ দূর হয়ে গেছে। মা সবসময় আমাকে আদর যত্নে রাখে। পান থেকে চুল খসলেই চাকর বাকরদের সাথে চিল্লাচিল্লি করে। আমার মা নানি হবে, এটা তার জন্য অনেক আনন্দের বিষয়। সেই জন্যেই হয়তো এমন পাগলামি করে। মা আমার জন্য স্যুপ বানাচ্ছে। মা বানাচ্ছে বলে ভুল হবে, নাসিমা বানাচ্ছে। মা তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। মা অবশ্য আগে কখনো স্যুপ বানায়নি, এখানে সেই ইউটিউবে দেখেছে কি করে বানাতে হয়, আর নাসিমাকে সেই ভিডিও অনুযায়ী বানাতে বলেছে। নাসিমাকে সকাল থেকে 8-10 বার সেই ভিডিও দেখতে হয়েছে। মা আমার জন্য বাটিতে করে স্যুপ নিয়ে এলো, আমার পাশে বসে আদরের কণ্ঠে বলল, মা রে, এখন তো তোরে ঠিকমতো খাইতে হবে। সকালে তো ঠিকমতো কিছু খেতেই পারলি না। আমার কিছু খেতে ভালো লাগে না। কিছু খাইতে ভালো লাগে না কইলে তো আর হবে না, খাইতে হবে, না হলে বাচ্চাটা কিভাবে বড় হবে পেটের মধ্যে?
খাই তো যেটুকু পারি খাই। যেটুকু পারি খাই তো, ওইগুলো কইলে হবে না। এখন তো সব সময় খাওয়ার উপর নজর দিতে হবে। মার যন্ত্রণায় আমি পুরোটা স্যুপ শেষ করলাম। খুব কষ্ট হলো খেতে। মা বলে, যা খাইতে মন চায় জামাইরে কবি এনে দিবে। আচ্ছা, বলবো। জামাই তোরে অনেক ভালোবাসে, জায়ের সাথে কখনো বেয়াদবি করিস না। আমি কি বেয়াদবি করি? আমি ওইটা কই নাই। পুরুষ মানুষের মেজাজের কোনো ঠিক থাকে না, কখন কি হয়, কখন কি কয়, কিছুই ঠিক নাই, তাই কইলাম। আচ্ছা, আর শ্বশুর শাশুড়িকে সব সময় ডাকবি, ডাকলেই হয়। মায়া আর কিছুতেই না, শুধু ডাকেই মায়া। ডাকবি, মাঝে মধ্যে গিয়ে গল্প করবি, তারা খুশি হবে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোর শাশুড়ি তো পুরাই মাটির মানুষ, তোর শ্বশুরও ভালো। তোর সঙ্গে বেশি কথা হয় নাই, কিন্তু তোর শাশুড়ির সঙ্গে অনেক কথা হয়েছে। অনেক ভালো মানুষ। ওনারা অনেক ভালো। সপ্তাহখানেক পর মা চলে গেলেন। বাড়িতে নাকি তার অনেক কাজ, বাবা নাকি রাগারাগি করবেন মায়ের সাথে। তার উপর আমরা ছোট 2 বোন, কিছুই করতে পারে না, কত শত কিছু। মাকে আমি যেতে বারণ করলাম না। মেয়ের শ্বশুরবাড়ি বেশি দিন থাকতে নেই, এতে করে সম্মান নষ্ট হয়। যদিও আমার শ্বশুরবাড়ির কেউ কিছু বলেনি, উল্টো মাকে এখানে থাকার জন্য অনেক অনুরোধ করেছে, তবুও অয়ন আর আমার ভালোই দিনগুলো কেটে যাচ্ছে। শ্রেয়াও আমাদের মাঝে আর আসে না। অয়নের মুখে এখন শ্রেয়ার নামও শোনা যায় না। ভালোই হলো, শ্রেয়াকে ভুলতে শুরু করেছে মনে হচ্ছে। 7 মাস পার হয়ে গেল দেখতে দেখতে। দিন যতই যাচ্ছে, আমার ভেতরে আমার বাচ্চাটা একটু একটু করে বড় হয়ে উঠছে। এখন একটু একটু নড়াচড়া করে। মনে হয় আমি আমার বাচ্চাটাকে সব সময় অনুভব করতে পারি। কি যে ভালো লাগে, মাঝে মাঝে আমি পেটে হাত দিয়ে বসে থাকি। মনে হয় আমার পিচ্চিটা আমার সাথে কথা বলছে, আমাকে মা বলে ডাকছে। মা হবার অনুভূতিটা মনে হয় এমনই হয়। আমার খেতে ইচ্ছে না করলেও জোর করে আমি খাই। নেই, আমি না খেলে যে আমার বাচ্চাটা খেতে পারবে না। অয়ন আজ আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। অয়নের সন্ধ্যার আগেই আসার কথা ছিল, কিন্তু 7টা বেজে গেছে, এখনও আসেনি। বুঝতে পারছি না এত দেরি করছে কেন। আমি অয়নকে কল দিলাম, অনেকবার কল দিলাম, রিসিভ করল না। খুব টেনশন হচ্ছে। বেশ কিছুক্ষণ পর অয়নের মোবাইল থেকে কল আসলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো অয়ন, কই তুমি? আমি শ্রেয়া। অয়নের মোবাইলটা ভুলে আমার বাসায় রেখে গেছে। আমি একটু অসুস্থ, তাই আমাকে দেখতে এসেছিল। আমি শ্রেয়ার কথা শেষ করা পর্যন্ত অপেক্ষা করলাম না, আগেই কল কেটে দিলাম। অয়ন বাসায় আসার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি শ্রেয়ার বাসায় গিয়েছিলে? শ্রেয়া একটু অসুস্থ, তাই যেতে হয়েছে। আমাকে নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। আমার মনে আছে, আর এজন্যই আমি আগামীকালের সিরিয়াল দিয়ে এসেছি। আমরা কাল যাব। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার থেকে তোমার শ্রেয়ার বাসায় যাওয়াটা বেশি জরুরি ছিল। একবার বললাম তো, শ্রেয়া অসুস্থ ছিল, তাই যেতে হয়েছে। তুমি রেগে রেগে কথা বলছো কেন? রাগার মতো কথা বললে রাখবো না? আমি কি রাগার মতো কথা বলেছি? আমি কি জানতে পারি না তুমি কোথায় কেন যাচ্ছ? না, জানতে পারো না। কেন? বললাম তো। তুমি কেন শ্রেয়ার বাসায় গিয়েছিলে? বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। কাল সন্ধ্যায় ডাক্তারের কাছে যাব, মনে রেখো। আমি যাব না। এসব ফালতু কথা বলবে না। আমি ফালতু কথা বলি? তুমি তো নিজে একটা ফালতু মেয়ে। তুমি কি আর ভালো কথা বলতে পারো? অয়নের শেষ কথা। আমি জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এটা কি বলল অয়ন? আমি একটা ফালতু মেয়ে? আমি ভাঙা ভাঙা কণ্ঠে অয়নকে বললাম, আমি কি সত্যি ফালতু মেয়ে? না, তা নয় তো। কি তাহলে? আমাকে বিয়ে করেছো কেন? তোমার কি মনে হয় আমি খুব সুখে তোমাকে বিয়ে করেছি? শুধুমাত্র শ্রেয়া আমাকে রিকোয়েস্ট করেছিল বলে। আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি শুধু শ্রেয়া বলেছিল বলে। হ্যাঁ, বললাম তো। বিয়ের পর এতদিন সব যা করেছো, সব কিছু কি শ্রেয়া বলে দিয়েছিল? আমি তো নিজেই ফালতু, তাই ফালতু কথা বলছি। আমার খুব খারাপ লাগছে। সারাদিন খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন আমাকে ঘুমাতে দাও। এসব কথা বলে আমাকে রাগিয়ে দিও না। ঘুমাও। শুধু একটা কথা বলে দাও শেষবারের মতো। কি বলতে চাও বলো? তোমার জীবনে কি আমার কোনো মূল্য নেই? আমার প্রয়োজন কি শেষ হয়ে গেছে? কোনোদিন তো আর তোমার প্রয়োজনই ছিল না, আর এখন কি থাকবে? সত্যিই তাই। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বারান্দায় চলে গেলাম। সকালে আমি ড্রাইভারকে নিয়ে আমার বাড়ি আলোকনগরী ছেড়ে চলে এলাম। যার কাছে আমার কোনো মূল্যই নেই, তার সাথে কেন থাকব? আমি পারবো না তার সাথে থাকতে। বাবা মাকে দেখেই বললে, কিরে মা, জামাই কই? আসেনি কেন? তোরে একা পাঠিয়ে দিয়েছে? আমি একাই চলে এসেছি। এসব কি কস তুই? তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম।
প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি বাবার বাড়ি এসেছি। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কেন আমি একা চলে এসেছি। বাবা মনে হয় টের পেয়েছে আমি কোনো একটা ঝামেলার কারণে চলে এসেছি। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করছে কেন আমি এখানে এসেছি আর কেনই বা এতদিন থাকছি। এর মধ্যে অয়ন আমার মোবাইলে অনেকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি। কেন রিসিভ করব? কি জন্য করব? আমি তো তার কেউ না, তাহলে কেন বা কল দিচ্ছে? অয়ন আমাদের বাড়িতে এসে আমার আব্বুমাকে বুঝিয়ে আমাকে নিয়ে এলো। আমার আব্বু আম্মু খুশি মনে আমাকে অয়নের সাথে পাঠিয়ে দিল, কারণ তারা তো জানেই না আমার সাথে কি হচ্ছে। আর জানলেই বা কি হবে? আমাকে তারা তাদের সাথে রাখবে না, আমি ভালোভাবেই জানি। আলোকনগরীতে ফেরার পরের দিন অয়ন আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আমাকে আবার অনেকগুলো টেস্ট করতে দিল। আমি টেস্ট করলাম। অয়ন এবার আমাকে নিয়ে টেস্টের রিপোর্ট দেখাতে গেল। আমি আর অয়ন বসে আছি ডাক্তারের চেম্বারে। ডাক্তার হাসি মুখে বললেন, সব কিছু ঠিক আছে, শুধু আমাকে একটু রেস্টে থাকতে হবে। অয়ন আমাকে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিল। রিকশা করে অয়নকে কোথাও যেতে দেখলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম না কোথায় যাচ্ছ, কারণ সে তো আমাকে মন থেকে মেনে নেয়নি। শুধু শ্রেয়া বলেছিল বলে আমার সাথে আছে। হয়তো এখন শ্রেয়ার সাথে দেখা করতে গিয়েছে আমাকে বাসায় পাঠিয়ে দিয়ে। আমি বাসায় এসে কোনো রকম খেয়ে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। অনেক চেষ্টা করে ঘুমাতে পারছি না। অয়ন ঘরে ঢোকা মাত্রই আমি চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইলাম। ঘুমের ভান করছি। অয়নের সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তাই ঘুমের ভান করছি। অয়ন ঘরের বাতি জ্বালিয়ে ড্রেস চেঞ্জ করলো, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। মনে হয় বাইরে থেকে খেয়ে এসেছে। আমি ঘুমিয়েছি ভেবে অয়ন শ্রেয়াকে কল দিল। অয়ন খুব আস্তে আস্তে কথা বলছে। কান খাড়া করে আমি শুধু অয়নের কথাই শুনতে পাচ্ছি। শ্রেয়া কি বলছে সেটা শুনতে পাচ্ছি না। হ্যালো, এত রাতে কল দিয়েছি? এমনি? কেন? তোমাকে এত রাতে কল দিতে পারি না? সেটাই তো। আমার তো এখন কোনো অধিকারই নাই, শুধু কষ্ট পাওয়ার অধিকার আছে। তুমি কেন আমাকে বিয়ে করতে বললে? আমি তো এই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। কেন এমন করছো তুমি? আমি এই মেয়েটার সাথে থাকতে পারছি না। তুমি প্লিজ আমার কাছে চলে এসো। আমি তোমার হাত জোর করে মাফ চাচ্ছি। আমাকে মাফ করে দাও। আমার আর সহ্য হচ্ছে না। একটা ভুলের শাস্তি এত বড় হতে পারে? আমি আর কোনোদিন এমন ভুল করব না। আর এই মেয়েটার জন্য আমি খুব ভালো ছেলে নিয়ে আসব। দেখো, আমি নিজে ওর বিয়ে দেব। আমি ভুল করেছি, আমি আর কোনোদিন এমন ভুল করব না, বলছি তো। আমাকে মাফ করে দাও প্লিজ। আর কিছুক্ষণ কথা বলো, এখন রেখে দিও না। আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি আর আমাকে ভালোবাসো না। তোমার যত সব চিন্তা এই মেয়েকে নিয়ে। মেয়েটা কষ্ট পাবে, তাই না? যাও, রেখে দাও। অয়ন কল কেটে দিল। কি হয়েছিল এমন যে কারণে অয়ন বারবার শ্রেয়ার কাছে মাফ চাচ্ছে? এমন কি দোষ ছিল অয়নের যার জন্য শ্রেয়া অয়নকে ছেড়ে চলে গেছে? বুঝতে পারছি না কিছুই। কি হয়েছিল? আমার খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু অয়ন আমাকে কিছুই বলবে না, আমি জানি। আমি কি শ্রেয়াকে জিজ্ঞাসা করব? মনে হয় না সেটা ঠিক হবে। আর শ্রেয়া যদি সত্যি সত্যি অয়নের সাথে আবার সবকিছু ঠিক করে ফেলে, আমার কি হবে? তাহলে আমি কি রব? কোথায় যাব? আমাকে অয়ন আবার বিয়ে দেবে অন্য কারোর সাথে? এটা ভাবলো কি করে? আর আমি বা রাজি হব সেটা অয়ন কি করে শিওর হলো? এগুলো অয়ন কি করছে? আমাকে কি খেলার পুতুল পেয়েছে? যখন যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা করবে। চাইলে আমাকে আদর করবে, আমার দুর্ব্যবহার করবে। আমাকে নিজের ঘরের বউ মনে করে নিয়ে আসবে, আর চাইলে অন্যের বউ বানিয়ে দেবে। ছি, কেমন দোষ করেছিলাম আমি আল্লাহর কাছে যে সে আমাকে এমন শাস্তি দিচ্ছেন? আমি তো কোনোদিন কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? এগুলো কি করছে অয়ন? আমাকে নিয়ে এসব কি ভাবছে? সত্যি সত্যি যদি এমনটা করে, আমি কিছুই ভাবতে পারছি না। মাথায় খুব যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা করছে। সহ্য করতে পারছি না। মাঝরাতে আমার খুব পেটে ব্যথা উঠল। আমি অয়নকে ডাকতে চাইনি, কিন্তু ব্যথাটা সহ্য করতে পারছি না, তাই অয়নকে ঘুম থেকে ডেকে তুলেছি। অয়ন ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখে বিছানা থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। অয়ন আমাকে উঠিয়ে বসালো, বলল জোরে জোরে নিঃশ্বাস নিতে। আমি কয়েক মিনিট জোরে জোরে নিঃশ্বাস নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। ব্যথা ক্রমেই বেড়ে যাচ্ছে, কমছে তো নাই, উল্টো বাড়ছে। ব্যথা বাড়লে ডাক্তার একটা ওষুধ খেতে বলেছিলেন। অয়ন আমাকে সেই ওষুধটা এনে দিল। আমি ওষুধটা খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু ব্যথা কমছে না। অয়ন আমার পাশে বসে আছে, বারবার বলছে, একটু ধৈর্য ধরো, আমি তো আছি তোমার সাথে, কিছুই হবে না, দেখো আমি তো আছি। এই ব্যথার মধ্যে আমার মনে হচ্ছে অয়ন কি সত্যি আমার সাথে আছে? সত্যিই কি সব ঠিক হয়ে যাবে?
আমি ব্যথা সহ্য করতে না পেরে অয়নের হাত চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি আর পারছি না আমি, আমাকে প্লিজ বাঁচাও, আমি মরে যাচ্ছি। অয়ন আমাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল। হাসপাতালে শুধু ডিউটি ডাক্তার আছে, বড় ডাক্তার নেই। বড় ডাক্তার আসবে সকাল 11টায়। আমাকে স্যালাইন দেওয়া হলো, স্যালাইনের সাথে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু কিছুতেই আমার ব্যথা কমছে না। অয়ন আমার এই অবস্থা দেখে খুব ঘাবড়ে গেল। শ্রেয়াকে কল দিল। হ্যালো শ্রেয়া, তুমি একটু আসবে? মেয়েটার অবস্থা খুব খারাপ, ওকে নিয়ে হাসপাতালে এসেছি। ওর ব্যথা কমছে না, কিছুতেই কমছে না। এত ব্যথার যন্ত্রণায় আমার খুব মন খারাপ হলো। অয়ন বারবার আমাকে মেয়ে মেয়ে করছে কেন? আমার তো একটা নাম আছে, সেই নাম ধরে তো বলতে পারে। অয়ন সেটা করছে না, মেয়ে মেয়ে করছে অপরিচিত মানুষের মতো করে। মনে হচ্ছে আমি অয়নের ঘরে বউ না, আমি অয়নের ঘরের কাজের বুয়া। বুয়ার থেকে বড় কিছুই না। আমি আমার স্থান তো বুয়ার থেকেও নিচু। বেশ কিছুক্ষণ পর শ্রেয়া হাসপাতালে এলো। ব্যথার যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। আমাকে এমন অবস্থায় দেখে শ্রেয়া নার্সের সাথে খুব ঝগড়া করল। শ্রেয়া আর অয়ন আমার বেডের পাশের চেয়ারে বসে আছে। শ্রেয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর একটু পরপর আমাকে বলছে, বোন, তুমি একটুও ঘাবড়িও না, সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেগনেন্ট অবস্থায় এমন হয়, একটু সহ্য করো। এমনভাবে আমাকে বলছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমার বড় বোন। আমার যদি বড় বোন থাকতো, সেও ঠিক এইভাবেই আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। শ্রেয়াকে আপু বলে ডাকতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। বেশ কিছুক্ষণ পর শ্রেয়া আমার কোমরে হাত দিয়ে আমাকে একটু সরিয়ে দিয়ে বলল, এত রক্ত কেন? এখনও এত রক্ত কেন? তাই তো বলি, বেডটা লাল লাল হয়ে আছে কেন? শ্রেয়া নার্সকে ডেকে নিয়ে এলো। নার্স আমার এই অবস্থা দেখে ডিউটি ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার আমার এই অবস্থা দেখে অনেকবার বড় ডাক্তারের সাথে ফোনে কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। অয়ন বলল, কি হয়েছে? এত ব্লাড কেন? এত ব্লাড পড়লে তো সমস্যা হতে পারে। এত বড় হাসপাতাল, কি একটাও বড় ডাক্তার নেই এখন? কি করবেন আপনারা? দেখছি স্যার, আমরা কি করতে পারি দেখছে। কি, রুগী মরে গেল কি? আপনারা দেখছি বলেন, স্যার আমরা চেষ্টা করছি। আমার বেড পুরোটা রক্তে মেখে গেল। শ্রেয়া অয়নকে বের করে দিয়ে কোনো রকমে আমার ড্রেস চেঞ্জ করে দিল, কিন্তু কাজ হলো না, আবার রক্ত পড়ছে। নার্স আমাকে একটা প্যাড পরিয়ে দিল, যাতে কাপড় নষ্ট না হয়। রক্ত পড়ার সাথে সাথে আমার পেটে ব্যথাও বাড়তে থাকে। মনে হচ্ছে আমার পেট টেনে থাকলেই ভালো হতো, এত ব্যথা থেকে মরে যাওয়া ভালো। আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। আস্তে আস্তে ব্যথা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। এর মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না। জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারলাম আমার পেটে ব্যথা নেই, পেটটাও খুব হালকা হালকা লাগছে। অয়ন আমার পাশে বসে আছে। অয়নের মুখটা চিন্তায় কেমন যেন হয়ে গেছে। শ্রেয়াও আছে এখানে, শ্রেয়াকেও কেমন চিন্তিত মনে হচ্ছে। খারাপ কিছু কি হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে? আমি অয়নকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন লাগছে কেন সবাইকে? অয়ন কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আমাকে কেউ বলবে? অয়ন এবারও কিছু বলল না। শ্রেয়া আমার সামনে এসে আমার হাতটা ধরে বলল, বোন, একটু শক্ত হও, তোমাকে শক্ত হতে হবে। আমাকে কেন শক্ত হতে হবে? কি হয়েছে? আমার বাচ্চাটা বেঁচে নেই, পেটের বাচ্চাটা মারা গেছে। ডাক্তার মৃত বাচ্চা পেট থেকে বের করেছে। শ্রেয়ার কথাটা শুনে সাথে সাথে আমার পেটে হাত দিলাম। আমার পেটে আমার সন্তান নেই, আমার সন্তান নেই, আমার সন্তান মারা গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব। এই সন্তানটাই আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল, আর ও আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ, আর কত শাস্তি দেবেন আমাকে? আর কত? আর কি আমার কাছ থেকে কেড়ে নেবেন? আর কি আছে আমার থেকে কেড়ে নেওয়ার মতো? আমাকে কেন নিয়ে গেলেন না? কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন আরও কষ্ট দেওয়ার জন্য? আমার বাচ্চাটার সাথে আমাকে কেন নিয়ে গেলেন না? কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন? আমার বাচ্চাটা নেই আমার সাথে, আমি কি নিয়ে বাঁচব? শ্রেয়া আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, বোন, তুমি ধৈর্য ধরো, তোমাদের আবার সন্তান হবে। আল্লাহ হয়তো কোনো কিছু ভেবেই এটা করেছেন। তুমি একটু ধৈর্য ধরো বোন, এমন করে ভেঙে পড়ো না বোন, তোমাকে শক্ত থাকতে হবে। আমাকে আরও 2 দিন হাসপাতালে থাকতে হলো। এই 2 দিন শ্রেয়া আমার সাথে দেখাশোনা করলো, একদম নিজের বোনের মতো করে। আমাকে কোনো কিছুই কমতে দিল না, বসতে দিল না।
এই 2 দিনে শ্রেয়া আমাকে আবার কষ্ট থেকে অনেকটা দূরে সরিয়ে এনেছে। আমি অনেকটাই স্বাভাবিক হতে পেরেছি। হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিল। অয়ন আমাকে নিয়ে বাসায় চলে এলো। শ্রেয়া বাসায় এলো না। হাসপাতাল থেকে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। কেন যেন মনে হচ্ছে শ্রেয়া আমার সাথে এলেই ভালো হতো। কেমন যেন একটু মন খারাপ লাগছে শ্রেয়া চলে যাওয়াতে। কিন্তু আমার তো এমন লাগাটা উচিত না। আমার কেন এমন লাগছে? আমার জীবনের সবথেকে বড় সমস্যা তো শ্রেয়া, আমার সব কষ্টের কারণ। তাহলে কেন শ্রেয়ার জন্য আমার খারাপ লাগছে? আমার অসুস্থতার কথা শুনে আব্বু আমাকে দেখতে আসলেন। আমার ছোট বোনদেরও নিয়ে এসেছেন। তারা দিনে সেদিনই চলে গেল। আমি অনেক থাকতে বলেছিলাম, থাকেনি। এতগুলো মানুষ নাকি ঠিক থাকা হবে না। তারা শুধু ঠিকঠাকই বুঝলো আমার অবস্থাটা। কেউ বুঝলো না তাদের যে এখন আমার খুব দরকার, সেটা তারা বুঝলো না। সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম। ভালো লাগে না এই একা একা থাকা। সবাই যখন আশেপাশে থাকে মনটা ভালো থাকে, কিন্তু যখন একা থাকি খুব খারাপ লাগে, খুব কান্না পায়। মনে হয় না বেঁচে থাকি, এই জীবনটার আর কি দরকার আছে, বেঁচে থেকে আর কি হবে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমি ঠিকমতো কিছুই করতে পারছি না। ঠিকমতো খেতে পারছি না, ঘুমাতে পারছি না, নিজের কোনো যত্নই করতে পারছি না। অয়ন এখন আবার আমাকে আগের মতো করে কেয়ার করা শুরু করেছে। আমার সাথে একটাও খারাপ আচরণ করে না, সব সময় হাসি মুখে কথা বলে। আমার ভুল হলেও আমাকে বকে না। রাতে না খেয়ে ঘুমালে আমাকে উঠিয়ে খাইয়ে দেয়। আমার সাথে গল্প করার চেষ্টা করে, কিন্তু আমি করি না। আমি জানি না আমার সাথে আবার কেন এই অভিনয়টা করছে। কি দরকার এসব অভিনয়ের? কেন এত মিষ্টি কথা বলছে আমাকে? অয়নের কি লজ্জা করে না এত কিছু হয়ে যাবার পর আমার সাথে আবার এভাবে অভিনয় করতে? কি চাচ্ছে এখন আমার কাছে? সব কিছু তো শেষ হয়ে গেছে, আর কি চাই? অয়ন আজ আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। আমি অয়নের সাথে যাব না। এই অভিনয়ে আমি আর নিজেকে জড়াতে চাই না। আবার নতুন করে কষ্ট পেতে ইচ্ছে করছে না। জীবন যেমন চলছে চলুক, আর কারো মায়া জ্বালায় আমি জড়াতে চাই না। মায়া খুব খারাপ জিনিস, খুব কষ্ট দেয়। আমি যত পারছি অয়নের থেকে দূরে থাকার চেষ্টা করছি। অয়নের সাথে খুব বেশি কথাও বলি না আমি। আমার আর ভালো লাগে না কিছুই। আগের মতো অয়নের প্রতি ভালোবাসাটাও আসে না। স্বামী হিসেবে মানতে ইচ্ছে করে না। যে কিনা অন্য মেয়েকে নিয়ে ভাবে, তাকে কি করে স্বামী হিসেবে মেনে নেব? অয়ন এখন আর আমার সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় না। হয়তো শ্রেয়া নিষেধ করেছে। যাই হোক, আমি কাউকে এখন আর দোষারোপ করি না। দোষ আমার ভাগ্যে। আমার ভাগ্যটাই খারাপ, তাই এত কিছু হচ্ছে। তা না হলে শ্রেয়া কেন অয়নকে ছেড়ে চলে যাবে আর আমাকে বিয়ে করার পরেও শ্রেয়ার সাথে সম্পর্ক রাখবে? আমার এখন কিছুই ভাবতে ভালো লাগে না। অয়ন আমার পাশে শুয়ে আছে। আমি অয়নের উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছি। অয়নকে কেন যেন এখন আর সহ্য হয় না। অয়ন আমাকে ডাকলো, চাঁদনি, একটু শুনবে? আমি কোনো উত্তর দিলাম না। অয়ন জানে আমি জেগে আছি, তবুও আমি উত্তর দিলাম না। কথা বলতে ইচ্ছে করছে না। অয়ন আমাকে আবার ডাকলো, চাঁদনি, আমি জানি তুমি জেগে আছো, একটু কি শুনবে আমার কথা? আমি বেশ কিছুক্ষণ পর অয়নের দিকে ঘুরলাম। বললাম, কি হয়েছে? কেন ডাকছেন আমাকে? তুমি কি খুব রাগ আমার উপর? কেন রাগ করব? কার উপর রাগ করব? মানুষ আপন মানুষের উপর রাগ করে। আপনি তো আমার কিছুই হন না। আমি কি সত্যি তোমার কিছুই হই না? না, কিছুই হই না। এটা আমার কথা না, এটা আপনার কথা। তুমি আমাকে আপনি করে বলছো কেন? জানি না কেন আপনি করে বলছি। আপনিই আসছে, তুমি আসছে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? এটা আমার দোষ। আমি মাটিতে পা না রেখে চাঁদনি ধরার স্বপ্ন দেখেছি। আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে আজ কিছু কথা বলবো। কি বলতে চান বলুন? এটা সত্যি, আমি তোমাকে শ্রেয়ার কথা অনুযায়ী বিয়ে করেছি। শ্রেয়া আমাকে বলেছিল তোমাকে স্ত্রীর সম্মান দিয়েছি। শ্রেয়া আমাকে বলেছিল তাড়াতাড়ি বাচ্চা নিতে, সেটাও আমি চেষ্টা করেছি। আমার জন্য আমাদের বাচ্চা। অয়ন আর বলতে পারল না, ওর কণ্ঠ কাঁপতে শুরু করেছে। আমি লক্ষ্য করে দেখলাম অয়নের চোখে পানি। আমি বললাম, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমি কি আমাদের সন্তানকে মেরে ফেলেছি? আমাকে একটু বলো না। এটা হবে কেন? আমি জানি না, কেন যেন আমার মনে হচ্ছে আমাদের সন্তানের মৃত্যুর জন্য আমি দায়ী। আমার চোখে পানি চলে এলো। আমার বাচ্চাটার কথা মনে পড়ছে খুব।
কি হতো ও যদি পৃথিবীতে আসতো? অয়ন আমাকে কাঁদতে দেখে আমাকে জড়িয়ে ধরল। আমি আরও বেশি কাঁদতে শুরু করলাম। অয়ন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। চাঁদনি, কেঁদো না, আমি আছি তোমার সাথে, কেঁদো না। তোমার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আমি কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু থামছে না। কষ্ট হচ্ছে খুব। ইচ্ছে করছে আমার বাচ্চাটার মুখ একটিবার দেখতে। চাঁদনি, কেঁদো না, দেখো আমি আছি তোমার সাথে, তুমি কেঁদো না। অয়ন আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কান্না বন্ধ করালো। আমার হাত ধরে বলল, তুমি কি আমাকে কোনোদিন মাফ করতে পারবে না? আমি অয়নের প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমি চাই আমরা আবার নতুন করে শুরু করি, সব কিছু শুরু থেকে শুরু করতে চাই, যদি তুমি রাজি থাকো। আপনি তো আমার সাথে থাকতে চান না, আপনি তো শ্রেয়ার সাথে থাকতে চান, তাকেই ভালোবাসেন। হ্যাঁ, শ্রেয়াকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমাকে আর মিথ্যে কথা বলবো না। আমি সত্যি এখনও শ্রেয়াকে অনেক ভালোবাসি, কিন্তু শ্রেয়া আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। সে চায় আমি তোমার সাথে থাকি, তোমাকে ভালোবাসি। আপনি তাহলে শ্রেয়ার কথা রক্ষা করার জন্য আমার সাথে আবার সব কিছু ঠিক করতে চাচ্ছেন? যদি বলি হ্যাঁ, তাহলে কি তুমি আমার সাথে থাকবে না? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তুমি কি তোমার ভালোবাসাটা দিয়ে আমাকে তোমার কাছে ধরে রাখতে পারবে না? আপনি তো শ্রেয়াকে ভালোবাসেন, তাহলে কি করে সম্ভব? আমি শ্রেয়াকে ভালোবাসি, আর ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জানি না আমি পাগলের মতো কী সব বলছি, কিন্তু আমাকে তোমার সাথেই থাকতে হবে। আমি শ্রেয়াকে কথা দিয়েছি। আমি চাই না আপনি আমার সাথে অভিনয় করুন, আমাকে নিয়ে ছিনিমিনি খেলুন। আমি তোমার সাথে অভিনয় করব না, সত্যি। আপনি আসলে কি চান বলেন তো, শ্রেয়াকে নাকি আমাকে? আমি জানি না আমি কি চাই, আমি শুধু জানি আমাকে তোমার সাথে থাকতে হবে, কারণ আমি শ্রেয়াকে কথা দিয়েছি। আমি এমন একটা মানুষের সাথে কি করে থাকব যার মনের ভিতর অন্য কেউ বাস করে? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। অয়ন এমন আবুলতাবুল কথা বলতে বলতেই ঘুমিয়ে গেল। আমি বুঝতে পারছি না কি করব। কেনই বা অয়ন এমন করছে, যে কিনা অন্য কাউকে ভালোবাসে, তাকে আমি কি করে ভালোবাসব? অয়ন সকালে ঘুম থেকে উঠে আমাকে বলল, তুমি তো কিছু জানালে না। কি জানাবো? রাতে তো তোমাকে বললাম। আমি তো বুঝতে পারছি না কি জানানোর কথা বলছো। তোমরা কেউ যদি আমাকে ধরে রাখতে না চাও, তাহলে আমার তো আর বাড়ি ফেরা হবে না। আমার জীবন তো আমি রাস্তাঘাটে ঘুরিয়ে কাটিয়ে দিতে পারি। শ্রেয়া আমাকে চায় না, সে চায় আমি তোমার সাথে থাকি। আর শ্রেয়ার কথায় আমি তোমার সাথে থাকতে চাই বলেও তুমিও আমার সাথে থাকতে চাও না। তাহলে বলো, আমি কি করব এখন? অয়ন আর কিছু বলল না, ফ্রেশ হয়ে বের হয়ে গেল বাসা থেকে। রাতে বাসায় ফিরল না। অয়নের মোবাইলও বন্ধ। একটু একটু টেনশন হচ্ছে, আবার হচ্ছেও না। মনে হয় শ্রেয়ার কাছেই গিয়েছে। আমার কি শ্রেয়াকে একটা কল দেওয়া উচিত? বুঝতে পারছি না। সারা রাত আমি অপেক্ষা করলাম, কিন্তু অয়ন বাসায় এলো না। সকালে উঠে আমি শ্রেয়ার মোবাইলে কল দিলাম। হ্যালো চাঁদনি, বলো। অয়ন কি আপনার ওখানে? কেন? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? তোমার কেন মনে হলো অয়ন আমার এখানে? আমি অত কিছু জানতে চাই না। অয়ন কি আপনার ওখানে? চাঁদনি, আমি তোমাকে আমার ছোট বোনের মতো করে দেখি। তোমরা ভালো থাকো, সেটাই আমি চাই। আর সেজন্য আমি অয়নকে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে নিষেধ করে দিয়েছিলাম। আমি এত কিছু জানতে চাই না, শুধু বলুন অয়ন কি আপনার ওখানে? চাঁদনি, তুমি আমার কথা বুঝতে পারছো না? এমন আচরণ করছো কেন? আমি কল কেটে দিলাম। জানি না কেন নিজের অজান্তেই কল কেটে দিলাম। অয়ন দুদিন ধরে বাসায় আসে না, কোনো খোঁজ নেই। ওর মোবাইলও বন্ধ। খুব চিন্তা হচ্ছে। সারা দিন কল দিয়ে যাচ্ছি, কিন্তু কল হচ্ছে না। আমার শাশুড়ি শ্বশুর খুব চিন্তা করছেন। তারা তাদের সব আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছেন। অয়নের সব বন্ধুদের নাম্বারে কল দিয়েছেন, কোনো খোঁজ নেই। অয়নের সাথে কারো কোনো কথা হয়নি। আমার খুব বেশি চিন্তা হচ্ছে। অয়নের তো এমনটা করার কথা না, কেন এমন করছে? সবাইকে কেন কষ্ট দিচ্ছে? আমাকে কষ্ট দেয় সেটা আলাদা কথা, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে থাকা খুব বেশি কষ্টের। শুধু আমার জন্য না, আমার শ্বশুর শাশুড়ির জন্য। আমার শাশুড়ি তো সারাদিন রীতিমতো কেঁদেই যাচ্ছে। দুদিন যাবৎ এই বাসায় আর কেউ ঘুমায় না। আমারও খুব কান্না পাচ্ছে, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে কাঁদি না, তারা আরও ভেঙে পড়বেন। আমার শ্বশুর কোথায় কোথায় যাচ্ছে একা একা অয়নকে খুঁজতে। সকালে থানায় গিয়েছিল মিসিং কেস ফাইল করতে, কিন্তু থানায় কেস ফাইল করেনি, কারণ অয়ন তো প্রাপ্তবয়স্ক। আর এখন পর্যন্ত কেউ কল দিয়ে বা অন্য কোনোভাবে টাকাও দাবি করেনি। তার মানে অয়নকে কেউ আটকেও রাখেনি।
আমার শ্বশুর এইমাত্র ঢাকা মেডিকেল দিয়ে বাসায় আসলো। ওখানেও সব জায়গা তো খুঁজে এসেছে, কোথাও নেই। রিসেন্টলি কোনো বেয়ারিশ রাশ বা বেয়ারিশ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসেনি কেউ। তাহলে অয়ন কোথায় কোথায় যেতে পারে? আমার মোবাইলে কল করছে একটা অপরিচিত নাম্বার। আমি সাথে সাথে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? ভাবি, আমি রাজীব। কোন রাজীব? চিনতে পারছি না। আমি অয়নের বন্ধু। অয়নের বন্ধু? অয়ন আপনার সাথে নেই? অয়ন আমার সাথে না, কিন্তু ওর খোঁজ পেয়েছি। কোথায় আছে অয়ন? এখন কোথায়? ও ঠিক আছে তো? বেশি কিছু জানি না, কিন্তু আমার এক বন্ধুর সাথে অয়নের কথা হয়েছে। কোন বন্ধুর সাথে? আমাকে নাম্বারটা দেন না একটু। আচ্ছা, আমি নাম্বার বের করে আপনাকে কল দিচ্ছি। কলটা কেটে দিল। কিছুক্ষণ পর আবার ছেলেটার নাম্বার থেকে কল আসলো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, হ্যালো ভাইয়া, নাম্বারটা দেন। আচ্ছা, লিখে নিন। অয়ন নাকি ওর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে গতকাল। কি বলছেন? 1 লক্ষ টাকা? অয়ন দিয়ে কি করবে? এখন আমি আসলে এত কিছু জানি না। আচ্ছা, আমি ছেলেটাকে কল দিয়ে জিজ্ঞাসা করছি। আচ্ছা। আমি কল কেটে দিয়ে রাজীবের দেওয়া নাম্বারটাতে কল দিলাম, যার থেকে নাকি অয়ন 1 লক্ষ টাকা নিয়েছে গতকাল। আমি কয়েকবার কল দিলাম, কল বেজে বেজে কেটে গেল, কিন্তু ছেলেটা কল রিসিভ করলো না। কেন বুঝতে পারছি না। আমি রাজীবকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আপনি যে নাম্বারটা দিয়েছেন উনি তো কল রিসিভ করছেন না। কি বলছেন ভাবি? আমি কল দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনি একটু কল দেন, দেখেন কি বলে, আমাকে একটু জানাবেন। আচ্ছা ভাবি, অবশ্যই জানাবো। আর হ্যাঁ, অয়ন কোথায় এখন সেটা একটু জিজ্ঞাসা করবেন। আচ্ছা ভাইয়া, আমি কথা বলে আপনাকে কল দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, রাজীব আমাকে কল দিচ্ছে না, আমার কল রিসিভ করছে না। আর যে ছেলেটার নাম্বার দিয়েছিল সেও কল রিসিভ করছে না। কি হচ্ছে এগুলো বুঝতে পারছি না। শ্রেয়া কি কিছু জানে, নাকি সব কিছু শ্রেয়ার কথা মতোই হচ্ছে? তা না হলে রাজীব নামের ছেলেটা আমার নাম্বার পাবে কোথার থেকে? শ্রেয়াই এসব করাচ্ছে। কারণ যদি অয়নকে কেউ আটকে রাখত তাহলে তারা টাকা দাবি করত। আর অয়ন যদি নর্মালি কোথাও যেত, মোবাইলটা বন্ধ করে রাখত না। এগুলো সব অয়ন আর শ্রেয়া প্ল্যান করে করছে। কিন্তু কেন এসব জঘন্য কাজ করছে? আমাকে সরাসরি বললেই আমি তাদের জীবন থেকে চলে যেতাম। এত নাটক করার কোনো দরকার ছিল না। এসব নাটক কেন করছে তারা? আমি কি শ্রেয়াকে একটা কল দিব? হ্যাঁ, শ্রেয়াকে কল দিলেই ভালো হবে। আমার কথা বলতে ইচ্ছে না করলেও আমি আজ শ্রেয়ার সাথে এগুলো নিয়ে কথা বলবো সরাসরি। যত কষ্ট হোক, আমি সব জানবো আজ। শ্রেয়াকে বলতে হবে আজ। আমি কোনোভাবেই কথার মাঝে কল কেটে দিব না। আমি শ্রেয়ার নাম্বার বের করে শ্রেয়াকে কল দিলাম। কল বাজার সাথে সাথে শ্রেয়া কল রিসিভ করলো। মনে হচ্ছে যেন আমার কলের জন্যই এতক্ষণ শ্রেয়া অপেক্ষা করছিল কখন আমি কল দেব আর কখন তুমি কলটা রিসিভ করবে। হ্যালো চাঁদনি, বলো, অয়ন কোথায়? বারবার তুমি একই প্রশ্ন কেন করছো? কারণ আমি জানি অয়ন আপনার কাছে। অয়ন আমার কাছে? মানে তোমার কি মনে হয় অয়নকে আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমি অয়নকে কেন লুকিয়ে রাখবো? অয়নকে লুকিয়ে রেখে আমার কি হবে? আর অয়ন কি কচি খোকা নাকি যে লুকিয়ে রাখবো আর সে বের হতে পারবে না, যেতে পারবে না আমার এখান থেকে? আমি কিছু শুনতে চাই না। অয়ন কোথায় সেটা বলে। আমি জানি না অয়ন কোথায়, সত্যি আমি জানি না। কেন আপনারা আমার জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলছেন? কেন? আমি কেন তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবো বলো? আমি জানি না, আমি কিছুই জানি না। কিন্তু আপনারা আমাকে সরাসরি বললেই আমি চলে যেতাম। এত নাটক আর এত কিছু করতে হতো না। কি বলছো তুমি? তুমি কেন যাবে? আমি গেলে আপনারা ভালো থাকবেন, অয়ন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শোনো চাঁদনি, আমি সত্যিই জানি না অয়ন কথায়। অয়নের সাথে আমার কোনো ধরনের কথা হয়নি। তবে কি বলুন? তবে আমার মনে হয় অয়ন ইচ্ছে করে লুকিয়ে আছে কোথাও। কেন সে ইচ্ছে করে লুকিয়ে থাকবে? আর রাজীব নামের একজন ফোন দিয়েছিল অয়নের বন্ধু। সে বলল অয়ন নাকি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। কেন নিয়েছে সেটাও বলেনি। আর এখন তারা কেউ কল রিসিভ করছে না। কে বলছে এগুলো? আমি জানি আপনি সব কিছুই জানেন, শুধু শুধু আমার কাছে না জানার ভান করে কি হবে? চাঁদনি, আমি কিছুই জানি না। আমি আবারও কল কেটে দিলাম। বারবার মিথ্যে কথাগুলো শুনতে ভালো লাগছে না। সব কিছু জেনেও কিভাবে একটা মানুষ এত সুন্দর করে মিথ্যে বলে বুঝি না। আমাকে সরাসরি বলে দিলেই সব ঝামেলা মিটে যায়। এত কিছু কেন করছে তারা? আমার কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো কষ্ট থাকবে না। আমার আপন কাউকে আমার থেকে কেউ কেড়ে নেবে না। আমার আপন কেউ আমার থেকে চলে যাবে না। ভাবতে ভাবতেই আমি কাঁদতে শুরু করলাম। চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু আমার এই চোখের পানির কোনো মূল্য নেই কারো কাছে। আছে? অয়ন 7 দিন পর বাসায় ফিরেছে। এই 7 দিন সে কোথায় ছিল, কার সাথে ছিল, কেউ জানে না। বাসায় আসার পর আমার শ্বশুর অয়নকে জিজ্ঞাসা করেন, কোথায় ছিলে তুমি এতদিন? তোমার জন্য আমরা সবাই চিন্তায় মৃতপ্রায় অবস্থা। কোথায় কোথায় তোমাকে খুঁজেছি তুমি সেটা জানো? আর তোমার মায়ের অবস্থা কি হয়েছে একটুবার তাকিয়ে দেখো,
অয়ন ভাঙা কণ্ঠে বলল, আমি এখন কিছু শুনতে চাই না, জানতেও চাই না। আমি এ কয়টা দিন আমার নিজের মতো করেই ছিলাম। শহরের ভিড় আর এত মানুষজন আমার ভালো লাগছিল না, তাই শহর ছেড়ে একটু দূরে গিয়েছিলাম। কথাটা বলে অয়ন নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। কি করেছে কে জানে, আমাকেও ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমি বেশ কয়েক ঘন্টা দরজার পাশে দাঁড়িয়ে থেকে যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অয়ন দরজা বন্ধ করে বসে শ্রেয়ার জন্য কাঁদছে। অয়নের এসব কাণ্ড দেখে আমার খুব মন খারাপ হচ্ছে। আমার নিজেরই কান্না পাচ্ছে। এত কিছু হয়ে যাচ্ছে আমাদের সাথে। অয়ন সারাদিন আর নিজের ঘরটা থেকে বের হলো না, কিছু খেলো না। আমি ঘুমালাম গেস্ট রুমে। সকালে উঠে দেখি অয়ন দরজা খুলে রেখেছে। আমার জন্য দরজা খুলে রেখেছে নাকি নিজের জন্য জানি না। অয়ন সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গেল। বিকেলের মধ্যে আবার বাসায় ফিরে এলো। বাসায় এসে সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে, যেন এই বাসায় কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। রাতে আমরা সবাই মিলে টিভিতে একটা মুভি দেখলাম। আমার শ্বশুর শাশুড়ি, ঘরের চাকর বাকর সবাই একসাথে বসে মুভি দেখলাম। রাত দুটো সাথে ছিল, অনেক রাত পর্যন্ত সবাই জেগে রইলাম। দিন দিন অয়ন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, আগের মতো নেই। সব কিছুই যেন ওর কাছে এখন স্বাভাবিক লাগে। অয়ন এখন আমার সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলে। আগের কোনো কথা আমি বলতে চাইলে সেটা এড়িয়ে যায়। আগের কোনো বিষয় নিয়ে অয়ন কোনোভাবেই কথা বলে না, জানি না কেন। অয়নকে আমি অনেকবার বলেছি, শ্রেয়া চাইলে আমি তোমার জীবন থেকে চলে যেতে পারি। অয়নের একটাই উত্তর, কেউ যেতে চাইলে তাকে আটকে রাখা যায় না, শত চেষ্টা করেও আটকে রাখা যায় না। আমি জানি না অয়ন আমাকে কেন এ ধরনের কথা বলে। সে কি চায় আমি চলে যাই, নাকি চায় আমি থাকি ওর সাথে? কি চায় অয়ন? 7 দিন পর আমি অয়নের সেই কথার মানে বুঝতে পেরেছি। 7 দিন পর আমি জানতে পারলাম শ্রেয়া বাংলাদেশ ছেড়ে চলে গেছে, সারা জীবনের জন্য, আর কখনো আসবে না বাংলাদেশে। হয়তো অয়ন শ্রেয়াকে আটকাতে চেয়েছে, কিন্তু শ্রেয়া থাকেনি, চলে গেছে। তাই সেদিন আমাকে এই কথাটা বলেছে, কেউ চলে যেতে চাইলে আটকানো যায় না। আস্তে আস্তে অয়ন শ্রেয়াকে ভুলে যেতে শুরু করেছে। আমাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে অয়ন। অয়নের কথা বলার ভঙ্গিতেই আমি বুঝতে পারি অয়ন আমার সাথে এখন আর অভিনয় করছে না, যা করছে সব মন থেকে ভালোবেসে করছে। অয়ন আর আমি এখন ঘন ঘন বাইরে ঘুরতে যাই। অয়ন এখন আমাকে অনেক বেশি সময় দেয়। আর হ্যাঁ, অয়ন আমাকে এখন আর জোর করে আদর করে না, কারণ সে চায় না আমার মনের বিরুদ্ধে কিছু করা হোক। অয়ন চায় আমরা ভালোবেসে দুজন দুজনের কাছাকাছি আসি। আস্তে আস্তে অয়ন আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। অনেক রাত জেগে আমরা দুজন গল্প করি। কী সব নিয়ে যে গল্প করি আমরা নিজেও জানি না। অনেক অনেক গল্প। 3 বছর পর আমাদের একটা ফুটফুটে বাচ্চা হলো, ছেলে বাচ্চা। আমি বাচ্চাটার নাম রাখলাম তুষার। জানি না কেন যেন শ্রেয়ার নামের সাথে মিল রেখে নাম রাখতে ইচ্ছে করল। অয়ন তো আমাকে কিছু বলেনি, মনে হয় অয়ন খুশি হয়েছে। হয়তো শ্রেয়াকে এখনও ভুলতে পারেনি। নাই পারুক, সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, কারণ একটা মানুষকে ভুলে যাওয়া খুব সহজ নয়, এটা আমি এখন বুঝি খুব ভালো করে, কারণ শ্রেয়াকে আমি নিজেও ভুলতে পারিনি। তবে অয়ন যে আমাকে তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, মন থেকে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর শ্রেয়া যদি অয়নের জীবনে ফিরে আসতো তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। জানি না শ্রেয়া এখন কেমন আছে, কোথায় আছে, তবে খুব জানতে ইচ্ছে করে শ্রেয়ার কি এখনও আমাদের কথা মনে আছে নাকি ভুলে গেছে। শ্রেয়া কি খুশি হবে তুষারের কথা শুনে? জানি না, কিছুই জানি না। তবে হ্যাঁ, শ্রেয়ার জন্য আমার অনেক অনেক দোয়া রইল, যেখানে থাকুক ও ভালো থাকুক। আমি, তুষার আর অয়ন, এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। এখন অয়ন তুষারকে অনেক কেয়ার করে, নিজের থেকেও বেশি ভালোবাসে। রাতে যদি তুষার একটু কেঁদে ওঠে, অয়ন সারা রাত জেগে থাকবে যতক্ষণ না তুষার ঘুমায়। অয়নের সাথে আমার এখন কোনো কিছু নেই, কথা কাটাকাটি বা ঝগড়া কিছুই হয় না। অয়ন অনেক শান্ত স্বভাবের হয়ে গিয়েছে, যেটা আগে ছিল না। যাই হোক, অয়নকে নিয়ে আমি অনেক সুখে আছি, অনেক বেশি সুখে। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমি। সমাপ্ত।